তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা, মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনি। বল কেন, কেন করলি? তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে রে সনাতন। আরে শোন, তুই যা চাইবি তোকে তাই দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস তো? আরে তাই পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন, বামুনের কথাটা রাখ। আর কটা দিন বাঁচবো বড় বামুল? লোভে পড়ে যদি এ কাজ করি, মরলে আমাকে তোলা চলে যাক, পা দিয়ে কেউ ছোঁবে না। সেদিন আর নেই বড় বাবু, সেদিন কাল আর নেই। ছোট বাবু সব উল্টে দিয়ে গেছেন। শুরু হচ্ছে পল্লী সমাজের 3য় এবং অন্তিম পর্ব। আজ 2 মাস হতে চলল কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানা তল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি এবং ভৈরবাচার্য সাক্ষ্য দিয়েছিল। সে রাত্রে ভজুয়া তার সঙ্গে তার মেয়ের পাত্র দেখতে গিয়েছিল, তথাপি তাকে জামিনে খালাস দেওয়া হয়নি। বেনি এসে বলল, রমা, অনেক চাল ভেবেচিন্তে তবে কাজ করতে হয়, নইলে কি শতরূকে সহজে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভুজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে, আজ কি তাহলে ওই বেটাকে এমন কায়দায় পাওয়া যেত? রমা এমনই ম্লান হয়ে উঠল যে বেনি দেখতে পেয়ে বলল, আরে না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না। আর তাই যদি হয় তাতেই বা কি, জমিদারি করতে গেলে কিছুতেই হটলে চলবে না। রমা কোনো কথা বলল না। বেনি বলতে লাগলো, কিন্তু তাকে তো সহজে ধরা চলে না। তবে সেও এবার কম চাল চাললো না দিদি। এই যে নতুন একটা স্কুল করেছে, এ নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে, এই বলে রাখলাম। এমনিতেই তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার ওপর যদি লেখাপড়া শেখে, তাহলে জমিদারি থাকা আর না থাকা সমান হবে। তাই এখন থেকে বলে রাখছি। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে। এতে দুজনের মধ্যে কোনো মতভেদ হয়নি। কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয় নয়। আমরা দুজনে জব্দ হলেই ও খুশি। দেখছো না এসে পর্যন্ত কিরকম টাকা ছড়াচ্ছে? চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোট বাবু একটা রব উঠে গেছে, যেন ওই একটা মানুষ আর আমরা 2 ঘর কিছুই না। কিন্তু বেশি দিনে চলবে না। এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছো বোন, এতেই তাকে শেষ পর্যন্ত শেষ হতে হবে, তা বলে দিচ্ছি আমি। বলে বেনি মনে মনে একটু আশ্চর্য হয়ে লক্ষ্য করল, সংবাদটা শুনে তার কাছে যেরূপ উৎসাহ উত্তেজনা আশা করা গিয়েছিল তার কিছুই পাওয়া গেল না। বরং মনে হলো সে হঠাৎ যেন একেবারে বিবর্ণ হয়ে গিয়ে প্রশ্ন করল, আমি লিখিয়ে দিয়েছিলাম, রমেশদা জানতে পেরেছেন? ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই। ভজুয়ার মকদ্দমায় সব কথাই উঠবে। রমা আর কোনো কথা বলল না। চুপ করে ভিতরে ভিতরে সে যেন একটা বড় আঘাত সামলাতে লাগলো। তার কেবল মনে হতে লাগলো রমেশকে বিপদে ফেলতে সেই যে সকলের অগ্রণী, এই সংবাদটা আর রমেশের অগোচর রইবে না। খানিক পরে মুখ তুলে জিজ্ঞাসা করল, আজকাল বুঝি ওর নাম সকলের মুখেই বরদা? শুধু আমাদের গ্রামে নয়, শুনছি ওর দেখা দেখি আরো 5-6টা গ্রামে স্কুল করবার, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল ছোট লোকেরা সবাই বলা বলি করছে, এই সাহেবের দেশে গ্রামে গ্রামে 1-2 স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে, যেখানে নতুন স্কুল হবে সেখানেও 200 টাকা করে দেবে। ও দাদামশাই যত টাকা পেয়েছে সমস্ত তো এতেই ব্যয় করবে। মুসলমানরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। রমার নিজের বুকের ভিতর এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করে খেলে গেল। যদি তার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারত। কিন্তু মুহূর্তের জন্য, পরক্ষণেই দ্বিগুণ আধারে তার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হয়ে গেল। বেনি বলতে লাগলো,
কিন্তু আমি অল্পে ছাড়বো না। সে যে আমার সমস্ত প্রজা এমনি করে বিগড়ে তুলবে আর আমি জমিদার হয়ে চোখ মেলে মুখ বুজে দেখব, সে যেন কেউ স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরবাজার যে এবার ভৌজার হয়ে সাক্ষী দিয়ে কি করে তার মেয়ের বিয়ে দেয় সে আমি ভালো করে দেখব। আরও একটা ফোন দিয়েছে, দেখি গোবিন্দ বুড়ো কি বলে। তারপর দেশে ডাকাতি তো লেগেই আছে। একবার চাকরকে যদি জেলে পুড়তে পারি তো আর মনিককে পুড়তে আমার বেশি বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতে তুমি বলেছিলে রমা, শত্রুতা করতে ইনিও পিছু হবেন না, সেই কথাটা যে এমন সত্যি হয়ে দাঁড়াবে তা তো আমি সত্যিই মনে করিনি। রমা কোনো কথাই বলল না। নিজের প্রতিজ্ঞা ও ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হওয়ার বার্তা পেয়েও যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হয়ে ওঠে না, বরং নিবিড় কালিমায় আচ্ছন্ন হয়ে যায়, সে যে তার কি অবস্থা সে কথা বোঝবার শক্তি বেনির অন্তত নেই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এতটাই স্পষ্ট যে কারোরই দৃষ্টি এড়াবার সম্ভাবনা ছিল না, তারও এড়ালো না। মনে মনে একটু বিস্ময়াপন্ন হয়েই বেনি রান্নাঘরে গিয়ে মাসির সঙ্গে দু একটা কথা বলে বাড়ি ফিরছিল। রমা হাত নেড়ে তাকে কাছে ডেকে মৃদু স্বরে বলল, আচ্ছা বড়দা, রমেশদা যদি জেলেই যান সে কি আমাদের নিজেদেরও ভারী কলঙ্কের কথা হবে না? আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক তো আমাদেরই ছিছি করবে। রমেশদা সত্যি তো আর চুরি ডাকাতি করে বেড়ান না, বরং পরের ভালোর জন্যই নিজের সর্বস্ব দিচ্ছেন, সে কথা তো কারো কাছে চাপা থাকবে না। তারপর আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। গায়ের লোক ভয়ে মুখের সামনে কিছু বলুক না বলুক, আড়ালে বলবেই। তুমি বলবে, আড়ালে রাজার মাকেও ডান বলে, কিন্তু ভগবান তো আছেন, নিরপরাধীকে মিছে করে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না। হায় রে আমার পোড়া কপাল, সে ছোঁড়া যদি ঠাকুর দেবতা কিছু মানে। এই শীতলা ঠাকুরের ঘরটা পড়ে যাচ্ছে, মেরামত করাবার জন্য তার কাছে লোক পাঠাতে সে হাঁকি দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলে দাও গে বাজে খরচ করবার টাকা আমার কাছে নেই। শোনো কথা, এটা তার কাছে বাজে খরচ, আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া। তাছাড়া বামুনের ছেলে সন্ধে আনি কিছুই করে না। শুনেছি নাকি মুসলমানদের হাতে জলও পর্যন্ত খায়। দুপাতা ইংরেজি পড়ে আর কি তার যার জন্ম আছে দিদি? কিছুই নেই। তা কি ভাবছো, এ এত শাস্তি তার কোথায় যাবে কোথায়? হ্যাঁ, উপরওয়ালা সব তুলে রেখেছে, সে একদিন সবাই দেখতে পাবে, বলে রাখলাম আমি। রমা আর বাদানুবাদ না করে মৌন হয়ে রইল বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করে মনটা তার আবার তার প্রতি বিমুখ হয়ে গেল। বেনি নিজের মনে কথা বলতে বলতে চলে গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাবে দাঁড়িয়ে থেকে নিজের ঘরে গিয়ে মেঝের ওপর ধপ করে বসে পড়ল। সেদিন তার একাদশী, খাবার হাঙ্গামা নেই মনে করে আজ যেন সে স্বস্তি বোধ করল। বর্ষা শেষ হয়ে আগামী পূজার আনন্দ এবং ম্যালেরিয়া ভীতি বাংলার পল্লীজননীর আকাশে বাতাসে এবং আলোকে উঁকি ঝুঁকি মারতে লাগলো। রমেশও জ্বরে পড়ল। গত বছর এই রাক্ষসী আক্রমণকে সে উপেক্ষা করেছিল, কিন্তু এবছর আর পারল না। 3 দিন জ্বর ভোগের পর আজ সকালে উঠে খুব খানিকটা কুইনিন গিলে জানলার বাইরে রোদের দিকে চেয়ে ভাবছিল, গ্রামের এই সমস্ত অনাবশ্যক ডোবা ও জঙ্গলের বিরুদ্ধে গ্রামবাসীকে সচেতন করা সম্ভব কিনা। এই 3 দিন মাত্র জ্বর ভোগ করে সে স্পষ্ট বুঝেছিল, যা হোক কিছু একটা করতেই হবে। মানুষ হয়ে সে যদি নিশ্চেষ্টভাবে থাকে, প্রতি বছর মাসের পর মাস মানুষকে যদি এই রোগ ভোগ করতে দেয়, ভগবান তাকে ক্ষমা করবেন না। কয়েকদিন আগে এই প্রসঙ্গ আলোচনা করে সে এইটুকু বুঝেছিল, এর ভীষণ অপকারিতা সম্বন্ধে গ্রামের লোকেরা যে একেবারেই অজ্ঞ তা নয়, কিন্তু পরের ডোবা বুঝিয়ে এবং জমির জঙ্গল কেটে কেউই ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে রাজি নয়। যার নিজের ডোবা ও জঙ্গল আছে সে এই বলে তর্ক করে যে এই সকল তার নিজের কৃত নয়, বাপ পিতামহের দিন থেকেই আছে,
সুতরাং যাদের গরজ তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারে, তাতে আপত্তি নেই, কিন্তু নিজে সে এজন্য পয়সা এবং উদ্যম ব্যয় করতে অপারগ। রমেশ সন্ধান নিয়ে জেনেছিল এমন অনেক গ্রাম পাশাপাশি আছে যেখানে একটা গ্রাম ম্যালেরিয়ায় উজাড় হয়েছে, অথচ একটাই এর কোনো প্রকোপই নেই। ভাবছিল একটুকু সুস্থ হলেই এইরূপ একটা গ্রাম সে নিজে চোখে গিয়ে পরীক্ষা করে আসবে এবং তারপরে নিজের কর্তব্য স্থির করবে। কারণ তার নিশ্চিত ধারণা জন্মেছিল এই ম্যালেরিয়াহীন গ্রামগুলির জল নিকাশের স্বাভাবিক সুবিধা কিছু আছে, যা এমনই কারো দৃষ্টি আকর্ষণ না করেও চেষ্টা করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে লোক দেখতে পাবে। অন্তত তার নিতান্ত অনুরক্ত পীরপুরের মুসলমান প্রজারা চক্ষু মেলবেই। তার ইঞ্জিনিয়ারিং শিক্ষা এতদিন পরে এমন একটা মহৎ কাজে লাগবার সুযোগ উপস্থিত হয়েছে মনে করে সে মনে মনে প্রফুল্ল হয়ে উঠল। ছোট বাবু। অকস্মাৎ কান্নার সুরে আহ্বান শুনে রমেশ মহাবিস্ময়ে চোখ ফিরিয়ে দেখল ভৈরব আচার্য ঘরের মেঝের উপর উপুর হয়ে পড়ে স্ত্রীলোকের মতো ফুলে ফুলে কাঁদছে। তার 7-8 বছরের একটি মেয়ে সঙ্গে এসেছিল। বাপের সঙ্গে যোগ দিয়ে তার চিৎকারে ঘর ভরে উঠল। দেখতে দেখতে বাড়ির লোক যে যেখানে ছিল দোরগোড়ায় এসে ভিড় করতে লাগলো। রমেশ কেমন যেন একরকম হতবুদ্ধি হয়ে গেল। এই লোকটার কি মরল, কি সর্বনাশ হলো, কাকে জিজ্ঞাসা করবে, কেমন করে কান্না থামাবে, কিছুই যেন সে ঠাহর পেল না। গোপাল সরকার কাজ ফেলে ছুটে এসেছিল। সে কাছে এসে ভৈরবের একটা হাত ধরে টানতেই ভৈরব উঠে বসে 2 হাত দিয়ে গোপালের গলা জড়িয়ে ধরে ভয়ানক আর্তনাদ করতে লাগলো। এই লোকটা অতি অল্পতেই মেয়েদের মতো কেঁদে ফেলে স্মরণ করে রমেশ ক্রমশ যেন অধীর হয়ে উঠেছিল। এমন সময় গোপালের বহুবিধ সান্ত্বনা বাক্যে ভৈরব অবশেষে চোখ মুছে কতকটা প্রকৃতিস্থ হয়ে বসল এবং এই মহা শোকের হেতু বিবৃত করতে প্রস্তুত হলো। বিবরণ শুনে রমেশ স্তব্ধ হয়ে বসে গেল। এত বড় অত্যাচার কোথাও কোনো কালে সংঘটিত হয়েছে বলে সে কল্পনাও করতে পারল না। ব্যাপারটা এই, ভৈরবের সাক্ষ্যে ভজুয়া নিষ্কৃতি পেলে তাকে পুলিশের সন্দেহ দৃষ্টির বহির্ভূত করতে রমেশ তাকে তার দেশে পাঠিয়ে দিয়েছিল। আসামি পরিত্রাণ পেল বটে, কিন্তু সাক্ষী ফাঁদে পড়ল। কেমন করে যেন বাতাসে নিজের বিপদের বার্তা পেয়ে ভৈরব কাল সদরে গিয়ে সন্ধান নিয়ে অবগত হয়েছে যে দিন 5-6 পূর্বে বেনির খুড়শ্বশুর রাধানগরের সনত মুখুজ্জে ভৈরবের নামে সুদ আসলে 1126 টাকা 7 আনার ডিক্রি করেছে এবং তার বাস্তুটা ক্রোক করে নিলাম করে দিয়েছে। এটা একতরফা ডিক্রি নয়, যথারীতি সমন বের হয়েছে। কে তা ভৈরবের নামে দরখাস্ত করে গ্রহণ করেছে এবং ধার্য দিনে আদালতে হাজির হয়ে নিজেকে ভৈরব বলে স্বীকার করে কবুল জবাব দিয়ে এসেছে। এর ঋণ মিথ্যে, আসামি মিথ্যে, ফরিয়াদি মিথ্যে। এই সর্বব্যাপী মিথ্যার আশ্রয়ে সবল দুর্বলের যথা সর্বস্ব আত্মসাৎ করে তাকে পথের ভিখারি করে বের করে দেওয়ার উদ্যোগ করেছে। অথচ সরকারের আদালতে এই অত্যাচারের প্রতিকারের উপায় সহজ নয়। আইন মতো সমস্ত মিথ্যা ঋণ বিচারালয়ে গচ্ছিত না করে কথাটি বলার জন্যেই। মাথা খুঁড়িয়ে মরলেও কেউ তাতে কর্ণপাত করবে না, কিন্তু এত টাকা দরিদ্র ভৈরব কোথায় পাবে? তা জমা দিয়ে এই মহা অন্যায়ের বিরুদ্ধে ন্যায় বিচার প্রার্থনা করে আত্মরক্ষা করবে। সুতরাং রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরতে হবে। অথচ সমস্তই যে বেনি ও গোবিন্দ গাঙ্গুলির কাজ তাতে কারও সন্দেহমাত্র নেই এবং এই অত্যাচারের যত বড় দুর্গতি ভৈরবের অদৃষ্টে থাকুক, গ্রামের সকলেই চুপি চুপি জল্পনা করে ফিরবে, কিন্তু একটি লোকও মাথা উঁচু করে প্রকাশ্যে প্রতিবাদ করবে না। কারণ তারা কারো সাথেও থাকে না, পাঁচেও থাকে না এবং পরের কথায় কথা বলা তারা ভালোই বাসে না।
সে যাই হোক, রমেশ কিন্তু আজ নিঃসংশয়ে বুঝল পল্লীবাসী দরিদ্র প্রজার ওপর অসংকোচে অত্যাচার করবার সাহস এরা কোথায় পায় এবং কেমন করে পায়, এবং কেমন করে দেশের আইনকেই এরা কসাইয়ের ছুরির মতো ব্যবহার করতে পারে। সুতরাং অর্থবল এবং কূটবুদ্ধি একদিকে যেমন তাদেরকে রাজার শাসন থেকে অব্যাহতি দেয়, তেমনি অন্যদিকে তাদের দুষ্কৃতির কোনো দণ্ডবিধান করে না। তাই এরা সহস্র অন্যায় করেও সত্য ধর্মবিহীন মৃত পল্লী সমাজের মাথায় পা দিয়ে বাস করে। আজ তার জ্যাঠাইমার কথাগুলো বারবার মনে পড়তে লাগলো। সেই দিন সেই যে তিনি মর্মান্তিক হাসি এসে বলেছিলেন, রমেশ, চুলোয় যাককে তোদের জাতি বিচারের ভালো মন্দ ঝগড়া ছাটি। বাবা, শুধু শুধু আলো জেলে দে রে, শুধু আলো জেলে দে। গ্রামে 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 লোকে অন্ধকারে কানা হয়ে গেল। একবার একবার কেবল তাদের চোখ মেলে দেখবার উপায়টা করে দে বাবা, তখন তো আপনি দেখতে পাবে তারা কোনটা কালো কোনটা ধলো। যদি ফিরেই এসেছিস বাবা, তবে চলে আর যাস নে। তোরা মুখ ফিরিয়ে থাকিস বলে তোদের পল্লী জননীর এই দুর্দশা। রমেশ নিঃশ্বাস ফেলে মনে মনে বলল, হায় রে, এই আমাদের গর্বের ধন, বাংলার শুদ্ধ শান্ত ন্যায়নিষ্ঠ পল্লী সমাজ। একদিন হয়তো যখন এর প্রাণ ছিল, তখন দুষ্টের শাসন করে আশ্রিত নরনারীকে সংসার যাত্রার পথে নির্বিঘ্নে বহন করে চলবারও এর শক্তি ছিল। কিন্তু আজ তা মৃত। তথাপি অন্ধ পল্লীবাসীরা এই গুরুভার বিকৃত সব দেহটাকে পরিত্যাগ না করে মিথ্যা মমতায় রাত দিন মাথায় বয়ে এমন দিনের পর দিন ক্লান্ত, অবসন্ন, নির্জীব হয়ে উঠেছে, কিছুতেই চোখ চেয়ে দেখতে পাচ্ছে না। যে বস্তু অতর্কে রক্ষা করে না, শুধু বিপন্ন করে, তাকেই সমাজ বলে কল্পনা করার মহাপাপ তাদেরকে নিয়ত রসাতলের পথেই টেনে নামিয়েছে। রমেশ আরও কিছুক্ষণ স্থিরভাবে বসে থেকে সহসা যেন ধাক্কা খেয়ে উঠে পড়ল এবং তৎক্ষণাৎ সমস্ত টাকাটার একখানা চেক লিখে গোপাল সরকারের হাতে দিয়ে বলল, আপনি সমস্ত বিষয়ে নিজে ভালো করে জেনে টাকাটা জমা দিয়ে দেবেন এবং যেমন করে হোক পুনর্বিচারের সমস্ত বন্দোবস্ত ঠিক করে আসবেন। এমন ভয়ঙ্কর অত্যাচার করবার সাহস তাদের আর যেন কোনো দিন না হয়। চেক হাতে করে গোপাল সরকার ও ভৈরব উভয়ই কিছুক্ষণ বিহলের মতো চেয়ে রইল। রমেশ পুনর্বার যখন নিজের বক্তব্য ভালো করে বুঝিয়ে বলল এবং সে যে তামাশা করছে না তা নিঃসন্দেহে যখন বোঝা গেল, তখন অকস্মাৎ ভৈরব ছুটে এসে পাগলের মতো রমেশের দুই পা চেপে ধরে কেঁদে চেঁচিয়ে আশীর্বাদ করে এমন কাণ্ড করে তুলল যে রমেশের অপেক্ষা অল্প বলশালী লোকের পক্ষে নিজেকে মুক্ত করে নেওয়া সেদিন একটা কঠিন কাজ থাকত। কথাটা গ্রামের সব জায়গায় প্রচার হতে সময় নিল না। সকলেই বুঝল বেনি এবং গোবিন্দ এবার সহজে নিষ্কৃতি পাবে না। ছোটবাবু যে তার চিরশত্রুকে হাতে পাওয়ার জন্যই এত টাকা হাতছাড়া করেছে তা সকলেই বলাবলি করতে লাগলো। কিন্তু এই কথা কারও কল্পনা করা সম্ভবপর ছিল না যে দুর্বল ভৈরবের পরিবর্তে ভগবান তারই মাথার ওপর এই গভীর দুষ্কৃতির গুরুভার তুলে দিলেন যে তা স্বচ্ছন্দে বইতে পারবে। তারপর মাসখানেক গত হয়েছে। ম্যালেরিয়ার বিরুদ্ধে মনে মনে যুদ্ধ ঘোষণা করেছে রমেশ। এই একটা মাস তার যন্ত্রতন্ত্র নিয়ে এমনই উৎসাহের সঙ্গে নানা স্থানে মাপজোপ করতে শুরু করেছিল যে আগামীকালই ভৈরবের মোকদ্দমা তা প্রায় ভুলেই গিয়েছিল। আজ সন্ধ্যার প্রাককালে অকস্মাৎ সে কথা মনে পড়ে গেল রোশন চৌকির সানায়ের সুরে। চাকরের কাছে সংবাদ পেয়ে রমেশ আশ্চর্য হয়ে গেল যে আজ ভৈরব আচার্যের দৌহিত্রের অন্নপ্রাশন, অথচ সে তো কিছুই জানে না। শুনতে পেল ভৈরব আয়োজন বন্ধ করেনি।
গ্রাম শুদ্ধ সমস্ত লোককেই নিমন্ত্রণ করেছে, কিন্তু রমেশকে কেউ নিমন্ত্রণ করতে এসেছিল কিনা সে খবর বাড়িতে কেউ দিতে পারল না। শুধু তাই নয়, তার মনে পড়ল এত বড় একটা মামলা ভৈরবের মাথার ওপর আসন্ন হয়ে থাকার সত্ত্বেও সে প্রায় 20-25 দিনের মধ্যে একবার সাক্ষাৎ পর্যন্ত করতে আসেনি। ব্যাপার কি? কিন্তু এমন কথা তার মনে উদয় হয়েও হলো না যে সংসারের সমস্ত লোকের মধ্যে ভৈরব তাকেই বাদ দিতে পারে। তাই নিজের এই অদ্ভুত আশঙ্কায় নিজেই লজ্জিত হয়ে রমেশ তখনই একটা চাদর কাঁধে ফেলে একেবারে সোজা আচার্য বাড়ির উদ্দেশ্যে বার হলো। বার হতেই দেখতে পেল বেড়ার ধারে 2-3টে গ্রামের কুকুর জড়ো হয়ে এঁটো কলাপাতা নিয়ে বিবাদ করছে এবং অনতি দূরে রোশন চৌকিওয়ালারা আগুন জেলে তামাক খাচ্ছে এবং বাদ্যভাণ্ড উত্তপ্ত করছে। ভেতরে প্রবেশ করে দেখল উঠোনে শত ছিদ্রযুক্ত শামিয়ানা খাটানো এবং সমস্ত গ্রামের সম্বল 5-6টা কেরোসিনের বহু পুরানো বাতি মুকুজ্জেয় ঘোষাল বাড়ি থেকে চেয়ে এনে জ্বালানো হয়েছে। তারা অল্প আলো এবং অপর্যাপ্ত ধুমে স্থানটাকে দুর্গন্ধে পরিপূর্ণ করেছে। খাওয়ানো সমাধা হয়ে গিয়েছিল, বেশি লোক আর ছিল না। পাড়ার মুরব্বীরা তখন যাই যাই করছিলেন এবং ধর্মদাস হরিহর রায়কে আরও একটুখানি বসতে পিড়াপিড়ি করছিলেন। গোবিন্দ গাঙ্গুলি একটুখানি সরে বসে কে একজন চাষার ছেলের সঙ্গে নিরিবিলি আলাপে রত ছিলেন। এমনই সময় রমেশ দুঃস্বপ্নের মতো একেবারে প্রাঙ্গণের বুকের মাঝখানে এসে দাঁড়ালো। তাকে দেখা মাত্রই তাদের মুখও যেন মুহূর্তে মসীবর্ণ হয়ে গেল। শত্রুপক্ষ এই দুটো লোককে এই বাড়িতে এমনভাবে যোগ দিতে দেখে রমেশের মুখও উজ্জ্বল হয়ে উঠল না। কেউই তাকে অভ্যর্থনা করতে অগ্রসর হল না, এমনকি একটা কথা পর্যন্ত বলল না। ভৈরব নিজেও সেখানে ছিল না। খানিক পরে সে বাড়ির ভেতর থেকে কি একটা কাজে বলি গোবিন্দদা বলে বের হয়ে উঠোনের মাঝখানে যেন ভূত দেখতে পেল এবং পরক্ষণেই ছুটে বাড়ির ভেতরে চলে গেল। রমেশ শুকনো মুখে একা যখন বার হয়ে আসলো তখন প্রচণ্ড বিস্ময়ে তার মন অসাড় হয়ে গিয়েছিল। পেছনে ডাক শুনল, বাবা রমেশ। ফিরে দেখলো দিনু হন হন করে আসছে। কাছে এসে বলল, চলো বাবা, বাড়ি চলো। রমেশ একটুখানি হাসবার চেষ্টা করলো মাত্র। চলতে চলতে দিনু বলতে লাগলো, তুমি ওর যে উপকার করেছ সে ওর বাপ মাও করতো না, এ কথা সবাই জানে, কিন্তু উপায় তো নেই। বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের সকলকেই ঘর করতে হয়। তাই তোমাকে নিমন্ত্রণ করতে গেলে বুঝলে না বাবা, ভৈরবকেও নেহাত দোষ দেওয়া যায় না। তোমরা সব আজকালকার শহরের ছেলে, জাত টাত তেমন তো কিছুই মানতে চাও না। তাই বুঝলে না বাবা, 2 দিন পরে ওর ওই ছোট মেয়েটিও প্রায় 12 বছরের হলো, তো পার করতে হবে তো বাবা। আমাদের সমাজের কথা সবই জানো তো, বুঝলে না? বুঝেছি। বুঝবে বই কি বাবা, তোমরা তো আর অবুঝ নও। ও ব্রাহ্মণকেই বা দোষ দিই কি করে বলো তো? আমাদের বুড়ো মানুষের পরকালের চিন্তাটা। সে তো ঠিক কথাই বলে রমেশ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করল। গ্রামের লোকে তাকে এক ঘরে করেছে তা বুঝতে আর কারো বাকি রইল না। নিজের ঘরের মধ্যে এসে ক্ষোভে অভিমানে তার 2 চোখ জ্বালা করে উঠল। আজ এইটা তার সবচেয়ে বেশি বাজলো যে বেনিও গোবিন্দকেই ভৈরব আজ সমাদরে ডেকে এনেছে এবং গ্রামের লোক সমস্ত জেনে শুনেও ভৈরবের এই ব্যবহারটা শুধু মাফ করেনি, সমাজের খাতিরে রমেশকে সে যে আহ্বান পর্যন্ত করেনি
তার এই কাজটাকে প্রশংসার চোখে দেখেছে। হায় ভগবান, হায় ঈশ্বর। সে একটা চৌকির উপর বসে দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কৃতজ্ঞ জাতের এ মহাপাতকের প্রায়শ্চিত্ত হবে কিসে? এত বড় নিষ্ঠুর অপমান কি ভগবান তুমি ক্ষমা করতে পারবে বলো? পারবে ক্ষমা করতে? এমনই একটা আশঙ্কা যে রমেশের মাথায় একেবারে আসেনি তা নয়। তথাপি পরের দিন সন্ধ্যার সময় গোপাল সরকার সদর থেকে ফিরে এসে যখন সত্য সত্যি জানল যে ভৈরব আচার্য তাদের মাথার উপরেই কাঁঠাল ভেঙে খেয়েছে, অর্থাৎ সে মোকদ্দমায় হাজির হয়নি এবং তা একতরফা হয়ে ডিসমিস হয়ে গিয়ে তাদের প্রদত্ত জমা টাকাটা বেনি প্রভৃতির হস্তগত হয়ে গিয়েছে, তখন এক মুহূর্তেই রমেশের ক্রোধের শিখা বিদ্যুৎ বেগে তার পদতল থেকে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বলে উঠল। সেদিন এদের জাল ও জুয়াচুরি দমন করতে যে মিথ্যা ঋণ সে ভৈরবের হয়ে জমা দিয়েছিল, মহাপাপিষ্ঠ ভৈরব তাদের দ্বারাই নিজের মাথা বাঁচিয়ে পুনরায় বেনির সঙ্গে সাক্ষ্য স্থাপন করেছে। তার এই অপমানকেও বহু ঊর্ধ্বে ছাপিয়ে আজ রমেশের মাথার ভেতরে প্রজ্বলিত হতে লাগলো। রমেশ যেমন ছিল তেমনই বাইরে বেরিয়ে গেল। আত্মসংবরণের কথাটা তার মনেও ছিল না। প্রভুর রক্তচক্ষু দেখে ভীত হয়ে গোপাল জিজ্ঞাসা করল, বাবু কি কোথাও যাচ্ছেন? আসছি। বলে রমেশ দ্রুত পদে চলে গেল। তখন আচার্যগিন্নি সন্ধ্যাদীপ হাতে প্রাঙ্গণের তুলসী মঞ্চ মূলে আসছিলেন। অকস্মাৎ রমেশকে সম্মুখে দেখে একেবারে জড়সড় হয়ে গেলেন। যে কখনো আসে না, আজ কেন এসেছে তা মনে করে ভয়ে তার হৃৎপিণ্ড কণ্ঠের কাছে ঠেলে আসলো। রমেশ তাকে প্রশ্ন করল, আচার্য মশাই কই? গৃহিণী অব্যক্ত স্বরে যা বললেন তা শোনা গেল না বটে, কিন্তু বোঝা গেল তিনি ঘরে নেই। রমেশের গায়ে একটা জামা অবধি ছিল না। সন্ধ্যার অস্পষ্ট আলোকে তার মুখও ভালো দেখা যাচ্ছিল না। এমন সময় ভৈরবের বড় মেয়ে লক্ষ্মী বাড়ির বাইরে বের হয়ে অপরিচিত লোকটাকে দেখে মাকে জিজ্ঞাসা করল। কে মা? তার জননী পরিচয় দিতে পারল না। রমেশও কথা বলল না। লক্ষ্মী ভয় পেয়ে চেঁচিয়ে ডাকল, বাবা, কে একটা লোক উঠোনে এসে দাঁড়িয়ে আছে কিন্তু কথা কয় না। কে রে? বলে সাড়া দিয়ে তার বাবা ঘরের বাইরে এসে একেবারে কাঠ হয়ে গেল। সন্ধ্যার ম্লান ছায়াতেও সেই দীর্ঘ ঋজু দেহ চিনতে তার বাকি রইল না। নেমে আসুন। কেন এমন কাজ করলেন আপনি? মেরে ফেললে লক্ষ্মী, বেনি বাবুকে খবর দে। সঙ্গে সঙ্গে বাড়িশুদ্ধ ছেলে মেয়ে চেঁচিয়ে কেঁদে উঠল এবং চোখের পলকে সন্ধ্যার নীরবতা বিদীর্ণ করে বহু কণ্ঠের গগনভেদী কান্নার রোল সমস্ত পাড়া ত্রস্ত হয়ে উঠল। রমেশ তাকে একটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে বলল, চুপ! বলুন, কেন এ কাজ করলেন? ভৈরব উত্তর দেওয়ার চেষ্টা মাত্র না করে একভাবে চিৎকার করে গলা ফাটাতে লাগলো। নিজেকে মুক্ত করবার জন্য টানা হ্যাচড়া করতে লাগলো। দেখতে দেখতে পাড়ার মেয়ে পুরুষে প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু রেগে থাকা রমেশ সেদিকে লক্ষ্য করল না। শতচক্ষুর কৌতূহলী দৃষ্টির সম্মুখে দাঁড়িয়ে সে উন্মত্তের মতো ভৈরবকে ধরে একভাবে নাড়া দিতে লাগলো। একই রমেশের গায়ের জোর অতিরঞ্জিত হয়ে প্রবাদের মতো দাঁড়িয়েছিল। তাতে তার চোখের দিকে চেয়ে এই এক বাড়ির লোকের মধ্যে এমন সাহস কারও হলো না যে হতভাগ্য ভৈরবকে ছাড়িয়ে দেয়। গোবিন্দ বাড়ি ঢুকে ভিড়ের মধ্যে মিশে গেল। বেনি উঁকি ঝুঁকি মেরেই সরে পড়েছিল। ভৈরব দেখতে পেয়ে কেঁদে উঠল, বড়বাবু, বড়বাবু। বড়বাবু কিন্তু কর্ণপাতও করলেন না। চোখের নিমেষে কোথায় মিলিয়ে গেল।
সহসা জনতার মধ্যে একটুখানি পথের মতো হলো। পরক্ষণেই রমা দ্রুত পদে এসে রমেশের হাত চেপে ধরল। হয়েছে, এবার ছেড়ে দাও। রমেশ তার প্রতি অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল, কেন? এত লোকের মাঝখানে তোমার লজ্জা করে না? রমেশ প্রাঙ্গণপূর্ণ লোকের দিকে চেয়ে তৎক্ষণাৎ ভৈরবের হাত ছেড়ে দিল। রমেশ দ্বিরুক্তি না করে বাইরে চলে গেল। হঠাৎ এ যেন একটা ভোজবাজি হয়ে গেল। কিন্তু সে চলে গেলে রমার প্রতি তার এই নিরতিশয় বাধ্যতায় সবাই যেন কি একরকম মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো, এবং এমন জিনিসটার এত আড়ম্বরে আরম্ভ হয়ে এভাবে শেষ হয়ে যাওয়াটা পাড়ার লোকের কারোরই যেন মনোপুত হলো না। লোকজন চলে গেল। গোবিন্দ গাঙ্গুলি আত্মপ্রকাশ করে একটা আঙুল তুলে মুখখানা অতিরিক্ত গম্ভীর করে বলল, বাড়ি সরব হয়ে যে আত্মরা করে দিয়ে গেল, এর কি করবে সেই পরামর্শ করো। ভৈরব দুই হাঁটু বুকের কাছে জড়ো করে বসে হাঁপাচ্ছিল। নিরুপায়ভাবে বেনির মুখের দিকে চাইল। রমা তখনও যায়নি। বেনির অভিপ্রায় অনুমান করে তাড়াতাড়ি বলল, কিন্তু এ পক্ষের দোষও তো কম নেই বর্দা। তাছাড়া হয়েছেই বা কি যে এই নিয়ে এত হইচই করতে হবে? বলো কি রমা? ভৈরবের বড় মেয়ে তখনও একটা খুঁটি আশ্রয় করে দাঁড়িয়ে কাঁদছিল। সে দলিতা ফননির মতো একবার গর্জে উঠল, তুমি তো ওর হয়ে বলবে রমা দিদি, তোমার বাপকে কেউ ঘরে ঢুকে মেরে গেলে কি করতে বলো তো? তার গর্জনে রমা প্রথমটা চমকে গেল। সে যে পিতার মুক্তির জন্য কৃতজ্ঞ নয় তা না হয় নাই হলো, কিন্তু তীব্রতার ভিতর থেকে এমন একটা কটু শ্লেষের ঝাঁজ এসে রমার গায়ে লাগলো যে সে পর মুহূর্তেই জ্বলে উঠল, কিন্তু আত্মসংবরণ করে বলল, আমার বাপু তোমার বাপে অনেক তফাৎ লক্ষ্মী, তুমি সে তুলনা করো না। কিন্তু আমি কারো হয়েই কোনো কথা বলিনি, ভালোর জন্যই বলেছিলাম। বটে, ওর হয়ে কথা বলতে তোমার লজ্জা করে না? বড়লোকের মেয়ে বলে ভয়ে কথা কয় না, নইলে কে না শুনেছে তুমি বলে তাই মুখ দেখাও, আর কেউ হলে গলায় দড়ি দিত। তুই থাম লক্ষ্মী, কাজ কি ওসব কথায়? কাজ নেই কেন? যার জন্য বাবাকে এত দুঃখ পেতে হলো তার হয়ে উনি কথা বলবেন? বাবা যদি মারা যেতেন? লক্ষ্মী, ওর মতো লোকের হাতে মরতে পাওয়াও তো ভাগ্যের কথা। আজ মারা পড়লে তোমার বাবা স্বর্গে যেতে পারত। তাতেই বুঝি তুমি মরেছো রমা দিদি? রমা আর জবাব দিল না। তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বেনির প্রতি চেয়ে সে জিজ্ঞাসা করল, কিন্তু কথাটা কি তুমি বলো তো বড়দা। বলে সে একদৃষ্টে চেয়ে রইল। তার দৃষ্টি যেন অন্ধকার ভেদ করে বেনির বুকের ভিতর পর্যন্ত দেখতে লাগলো। কি করে জানবো বোন? লোকে কত কথা বলে, তাতে কান দিলে তো চলে না। এই ঘটনার কার্যকারণ যত বড় এবং যাই হোক, নিজের কদাকার অসংযমে রমেশের শিক্ষিত ভদ্র অন্তঃকরণ সম্পূর্ণ 2টা দিন এমনই সংকুচিত হয়ে রইল যে সে বাড়ির বাইরে বেরোতে পারল না। তথাপি এত লোকের মধ্য থেকে রমা যে স্বেচ্ছায় তার লজ্জার অংশ নিতে এসেছিল, এই চিন্তাটা তার সমস্ত লজ্জার কালো মেঘের গায়ে দিগন্তলুপ্ত অতি ঈষৎ বিদ্যুৎ স্ফুরণের মতো ক্ষণে ক্ষণে যেন সৌন্দর্য মাধুর্যের দীপ্ত রেখা এঁকে দিচ্ছিল। তাই তার গ্লানির মধ্যেও পরিতৃপ্ত আনন্দ হচ্ছিল। এই দুঃখ সুখের বেদনা নিয়ে সে যখন আরও কিছুদিন তার নির্জন ঘরের মধ্যে অজ্ঞাতবাসের সংকল্প করছিল, তখন তাকে উপলক্ষ করে বাইরে যে আর একজনের মাথা ওপর নিরবিচ্ছিন্ন লজ্জা ও অপমানের পাহাড় ভেঙে পড়ছিল, তা সে স্বপ্নেও ভাবেনি। কিন্তু লুকিয়ে থাকবার সুযোগ তার ঘটল না। আজ বিকালে পীরপুরের মুসলমান প্রজারা তাদের পঞ্চায়েতের বৈঠকে উপস্থিত হওয়ার জন্য তাকে ডাকতে আসলো। এই বৈঠকের আয়োজন রমেশ নিজেই কিছুদিন আগে ঠিক করে এসেছিল। সেই মতো তারা আজ একত্র হয়ে ছোটবাবুর জন্যই অপেক্ষা করে বসে আছে। তাই যখন সংবাদ দিতে গেল তখন তাকে যাওয়ার জন্য উঠতেই হলো। রমেশ সন্ধান নিয়ে জেনেছিল প্রত্যেক গ্রামেই কৃষকদের মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক। অনেকেরই এক ফোঁটা জমি জায়গা নেই।
পরের জমিতে কাজ না দিয়ে বাস করে এবং পরের জমিতে জন খেটে উদাহরণের সংস্থান করে। দুদিন কাজ না পেলে কিংবা অসুখে বিসুখে কাজ করতে না পারলে সপরিবারে উপবাস করে। খোঁজ করে আরও অবগত হয়েছিল যে এদের অনেকেরই একদিন সঙ্গতি ছিল। শুধু ঋণের দায়ী সমস্ত গিয়েছে, ঋণের ব্যবস্থাও সোজা নয়। মহাজনেরা জমি বেঁধে রেখে ঋণ দেয় এবং সুদের হার এত অধিক যে একবার যে কোনো কৃষক সামাজিক ক্রিয়াকর্মের দায়ী হোক বা অনাবৃষ্টি অতিবৃষ্টির জন্যেই হোক ঋণ করতে বাধ্য হয়। সে আর সামলে উঠতে পারে না। প্রতি বছরেই তাকে সেই মহাজনের দ্বারে গিয়ে হাত পাততে হয়। এই বিষয়ে হিন্দু মুসলমানের একই অবস্থা, কারণ মহাজনেরা প্রায়ই হিন্দু। রমেশ শহরে থাকতে এ সম্বন্ধে বই পড়ে জেনেছিল। গ্রামে এসে তাই চোখে দেখে প্রথমটা একেবারে অভিভূত হয়ে পড়ল। তার অনেক টাকা ব্যাংকে পড়েছিল। এই টাকা এবং আরও কিছু টাকা সংগ্রহ করে এই সকল দুর্ভাগাদের মহাজনেদের কবল থেকে উদ্ধার করতে সে কোমর বেঁধে লাগল। কিন্তু দুই একটা কাজ করেই ধাক্কা খেয়ে দেখল যে এই সকল দরিদ্রদিগকে সে যতটা অসহায় এবং কৃপাপাত্র বলে ভেবেছিল, অনেক সময় তা ঠিক নয়। এরা দরিদ্র, নিরুপায় এবং অল্প বুদ্ধিজীবী বটে, কিন্তু বজ্জাতি বুদ্ধিতে এরা কম নয়। ধার করে শোধ না দেওয়ার প্রবৃত্তি তাদের মধ্যে যথেষ্ট প্রবল। অধিকাংশ ক্ষেত্রেই সরলও নয়, সাধুও নয়। মিথ্যা বলতে এরা অধবোধন হয় না এবং ফাঁকি দিতে জানে। প্রতিবেশী স্ত্রী কন্যার সম্বন্ধে সৌন্দর্য চর্চার শখও মন্দ নয়। পুরুষের বিবাহ হওয়া কঠিন ব্যাপার, অথচ নানা বয়সের বিধবায় প্রতি গৃহস্থ ভারাক্রান্ত। তাই নৈতিক স্বাস্থ্য অতিশয় দূষিত। সমাজ এদেরই আছে। তাদের শাসনও কম নয়, কিন্তু পুলিশের সঙ্গে চোরের যে সম্বন্ধ, সমাজের সঙ্গে এদের সেই সম্বন্ধ পেতে রেখেছে। বিদ্রোহী বিপদগামী সন্তানের প্রতি পিতার মনোভাব যা হয়, রমেশের অন্তরটা ঠিক তেমন করছিল বলেই আজকের সন্ধ্যায় সে পীরপুরে নতুন স্কুল ঘরে পঞ্চায়েত আহ্বান করেছিল। কিছুক্ষণ হলো সন্ধ্যার ঝাপসা ঘোর কেটে গিয়ে দশমী জ্যোৎস্নায় জানলার বাইরে মুক্ত প্রান্তরের এদিকে ওদিকে ভরে উঠেছিল। সেই দিকে চেয়ে রমেশ যাওয়ার জন্য প্রস্তুত হয়েও যাই যাই করে বিলম্ব করছিল। এমন সময়ে রমা এসে তার দোরগোড়ায় এসে পড়ল। সে স্থানটা আলো ছিল না। রমেশ বাড়ির দাসী মনে করে বলল, কি চাও? আপনি কি বাইরে যাচ্ছেন? হে কি রমা যে এমন সময়? যেহেতু তাকে সন্ধ্যার আশ্রয় গ্রহণ করতে হয়েছিল তা বলাই বাহুল্য, কিন্তু যে জন্য সে এসেছিল সে অনেক কথা। অথচ কি করে যে আরম্ভ করবে ভেবে না পেয়ে রমা স্থির হয়ে রইল। রমেশও কথা বলতে পারল না। খানিকক্ষণ চুপ করে থেকে রমা প্রশ্ন করল, আপনার শরীর এখন কেমন আছে? ভালো নয়, আবার রোজ রাতেই জ্বর হচ্ছে। তাহলে কিছুদিন বাইরে ঘুরে এলেই তো ভালো হয়। ভালো তো হয় জানি, কিন্তু যাই কি করে বলো? আপনি বলবেন আপনার অনেক কাজ, কিন্তু এমন কি কোনো কাজ আছে যা আপনার শরীরের চেয়েও বড়? নিজের দেহটা যে ছোট জিনিস তা আমি বলিনি, কিন্তু এমন কাজ মানুষের আছে যাই দেহটার চেয়ে অনেক বড়। কিন্তু সে তো তুমি বুঝবে না রমা। আমি বুঝতেও চাইনি, কিন্তু আপনাকে আর কোথাও যেতে হবে না। সরকার মশাইকে বলে দিয়ে যান, আমি তার কাজকর্ম দেখব। তুমি আমার কাজকর্ম দেখবে? কিন্তু কি জানো রমা, আমি কি তোমায় বিশ্বাস করতে পারবো? ইতরে পারে না, কিন্তু আপনি পারবেন। ভালো, তাই যদি যাই তাতে তোমার লাভ কি? আমাকে বিপদে ফেলতে তুমি তো নিজেও কম চেষ্টা করোনি। আজ আর একটা বিপদে সতর্ক করতে এসেছ। সেসব কাণ্ড তো এখনো পুরনো হয়নি। তোমারও সব মনে নেই? বরং খুলে বলো, আমি গেলে তোমার নিজের কি সুবিধা হয়? আমি চলে যেতে হয়তো রাজিও হতে পারি। বলে সে যে উত্তরের প্রত্যাশায় রমার অস্পষ্ট মুখের দিকে চেয়ে রইল তা
সাহসটা পেল না। কত বড় অভিমানে যে রমার বুক জুড়ে উচ্ছ্বাসিত হয়ে উঠল তা জানা গেল না। রমেশের নিষ্ঠুর বিদ্রূপের আঘাতে মুখ যে তার কিরূপ বিবর্ণ হয়ে রইল তাও অন্ধকারে লক্ষ্যগোচর হল না। কিছুক্ষণ স্থির হয়ে রমা নিজেকে সামলে নিল, পরে বলল, আপনি গেলে আমার লাভ কিছুই নেই, কিন্তু না গেলে আমার অনেক ক্ষতি। আমাকে সাক্ষী দিতে হবে। কিন্তু সাক্ষী না দিলে? না দিলে দুদিন পরে আমার মহামায়ার পুজোয় কেউ আসবে না, আমার যতীনের উপনয়নেও কেউ যাবে না। আমার তো বারব্রত। তারপরে? তারও পরে না, তুমি যাও, আমি মিনতি করছি রমেশদা, আমাকে সব দিয়ে নষ্ট করো না, তুমি যাও যাও এ দেশ থেকে। কিছুক্ষণ পর্যন্ত দুজনেই নীরব হয়ে রইল। ইতিপূর্বে যেখানে যে কোনো অবস্থায় হোক রমাকে দেখলে রমেশের বুকের রক্ত অশান্ত হয়ে উঠত। মনে মনে শত যুক্তি প্রয়োগ করে নিজের অন্তরকে সহস্র কটূক্তি করেও তাকে শান্ত করতে পারত না। হৃদয়ের এই নীরব বিরুদ্ধতায় সে দুঃখ পেত, লজ্জা অনুভব করত, কিন্তু কিছুতেই তাকে বশে আনতে পারত না। বিশেষ করে আজ এইমাত্র নিজের ঘরের মধ্যে এই রমাকে অকস্মাৎ একা উপস্থিত হতে দেখে কল্লকার কথা স্মরণ করে তার হৃদয় চাঞ্চল্য একেবারে উদ্দাম হয়ে উঠেছিল। রমার শেষ কথায় এতদিন পরে আজ সেই হৃদয় স্থির হল। রমার ভয় ব্যাকুল নির্বন্ধতায় অখণ্ড স্বার্থপরতার চেহারা এত সুস্পষ্ট হয়ে উঠল যে তার অন্ধ হৃদয়েরও আজ চোখ খুলে গেল। রমেশ গভীর একটা নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তাই হবে, কিন্তু আজ আর সময় নেই, কারণ আমার পালাবার যেহেতুটা যত বড়ই তোমার কাছে হোক, আজ রাত্রিটা আমার কাছে তার চেয়েও গুরুতর। তোমার দাসীকে ডাকো, আমাকে এখনই বার হতে হবে। আজ কি কোনো মতেই যাওয়া হতে পারে না? না, তোমার দাসী গেল কোথায়? কেউ আমার সঙ্গে আসেনি। সে কি কথা? এখানে একা এলে কোন সাহসে? একজন দাসী পর্যন্ত সঙ্গে করে আনুনি? তাতেই বা কি হতো? সেও তো আমাকে তোমার হাত থেকে রক্ষা করতে পারতো না। তা না পারুক, লোকের মিথ্যা দুর্নাম থেকে তো বাঁচতে পারত। রাত্রি কম হয়নি রানী, সেই বহুদিনের বিস্মৃত নাম রমা সহসা বলতে গেল। দুর্নামের বাকি নেই রমেশদা। বলে আর কোনো কথার জন্য অপেক্ষা না করে ধীরে ধীরে বেরিয়ে গেল। প্রতি বছর রমা ঘটা করে দুর্গোৎসব করত এবং প্রথম পূজার দিনই গ্রামের সমস্ত চাষা ভূষা প্রভৃতিকে পরিতোষপূর্বক ভোজন করাত। ব্রাহ্মণ বাড়িতে মায়ের প্রসাদ পাওয়ার জন্য এমন হুড়াহুড়ি পড়ে যেত যে রাত্রি এক প্রহর পর্যন্ত ভাঁড়ে পাতায় এঁটোতে কাটোতে বাড়িতে পা ফেলবার জো থাকত না। শুধু হিন্দু নয়, পীরপুরের প্রজারাও ভিড় করতে ছাড়ত না। এবারও সে নিজে অসুস্থ থাকার সত্ত্বেও আয়োজনের ত্রুটি করেনি। চণ্ডী মণ্ডপে প্রতিমা ও পূজার সাজ সরঞ্জাম, নিচে উৎসবের প্রশস্ত প্রাঙ্গণ, সপ্তমী পূজা যথাসময়ে সমাধা হয়ে গিয়েছে। ক্রমে মধ্যাহ্ন অপরাহ্নে গড়িয়ে তাও শেষ হতে বসেছে। আকাশে সপ্তমীর খণ্ডচন্দ্র পরিস্ফুট হয়ে উঠতে লাগলো, কিন্তু মুখুজ্জে বাড়ির সমস্ত উঠোন জনকয়েক ভদ্রলোক ব্যতীত একেবারেই শূন্য খাঁ খাঁ করছে। বাড়ির ভেতরে অন্যের বিরাট স্তূপ ক্রমে জমাট বেঁধে কঠিন হতে লাগলো। ব্যঞ্জনের রাশি শুকিয়ে বিবর্ণ হয়ে উঠতে লাগলো, কিন্তু এখনো পর্যন্ত একজন চাষাও মায়ের প্রসাদ পেতে বাড়িতে পা দিল না। ইস, এত আহার্য পেয়েও নষ্ট করে দিচ্ছে দেশের ছোট লোকের দল। এত বড় স্পর্ধা! বেটাদের শেখাবো, চাল কেটে তুলে দেব। বেনি হুকো হাতে একবার ভেতরে একবার বাইরে হাঁকাহাঁকি দাপাদাপি করে বেড়াতে লাগলো। গোবিন্দ, ধর্মদাস, হালদার প্রভৃতি এরা রুষ্ট মুখে অবিশ্রান্ত ঘুরে ঘুরে আন্দাজ করতে লাগলো কোন শালাদের কারসাজিতে এই কাণ্ড ঘটেছে।
হিন্দু মুসলমান একমত হয়েছে। এও তো এত বড় আশ্চর্য। এদিকে অন্দরে মাসি তো একেবারে দুর্বার হয়ে উঠেছেন। সেও এক মহামারী ব্যাপার। এই তুমুল হাঙ্গামার মধ্যে শুধু একজন নীরব হয়ে আছে, সে নিজে রমা। একটি কথাও সে কারো বিরুদ্ধে বলেনি, কাউকে দোষও দেয়নি। একটা আক্ষেপ বা অভিযোগের কণামাত্র এখন পর্যন্ত তার মুখ দিয়ে বার হয়নি। এ কি সেই রমা? সে যে অতিশয় পীড়িত তাহাতে লেশমাত্র সন্দেহ নেই, কিন্তু সে নিজে স্বীকার করে না, হেসে উড়িয়ে দেয়, রোগের রূপ নষ্ট করে। সে যাক, কিন্তু সে অভিমান নেই, সে রাগ নেই, সে জেদ নেই। ম্লান চোখ দুটি যেন ব্যথায় ও করুণায় ভরা। একটু লক্ষ্য করলে মনে হয় যেন ওই দুটি সজল আবরণের নিচে রোদনের সমুদ্র চাপা দেওয়া হয়েছে, মুক্তি পেলে বিশ্ব সংসার ভাসিয়ে দিতে পারে। চণ্ডীমণ্ডপের ভেতরের দ্বার দিয়ে রমা প্রতিমার পাশে এসে দাঁড়াল। তাকে দেখেই শুভানুধ্যায়ী দল একেবারে তারস্বরে ছোট লোকের 14 পুরুষ নাম ধরে গালিগালাজ করতে লাগলো। রমা শুনে নিঃশব্দে একটু হাসল। তাদের রাগ, দেশ, আশা, নিরাশা, ভালো মন্দ কিছুই প্রকাশ পেল না। সে হাসি সার্থক কি নিরর্থক তাই বা কে জানে। বেনি রেগে গিয়ে বলল, না না, এই হাসি কথা নয়, এবারও সর্বনেশের কথা। একবার যখন জানবো এর মূলে কে। হারামজাদা বেটারা, এ বুঝিস নে যার জোরে তোরা জোর করিস সে রমেশ এখন যে নিজের জেলে ঘানি টানছে। তোদের মারতে কতটুকু সময় লাগে রে? রমা কোনো কথা বলল না। যে কাজের জন্য এসেছিল তা শেষ করে নিঃশব্দে চলে গেল। 1.5 মাস হলো রমেশ অবৈধ প্রবেশ করে ভৈরবকে ছুরি মারার অপরাধে জেল খাটছে। মোকদ্দমায় বাদীর পক্ষে বিশেষ পরিশ্রম করতে হয়নি। নতুন ম্যাজিস্ট্রেট সাহেব কি করে পূর্বাহ্নেই জ্ঞাত হয়েছিলেন। এ প্রকার অপরাধ আসামির পক্ষে খুবই সম্ভব এবং স্বাভাবিক। এমনকি সে ডাকাতি প্রভৃতির সঙ্গে সংশ্লিষ্ট কিনা সে বিষয়েও তার যথেষ্ট সংশয় আছে। থানার কেতাব থেকে তিনি বিশেষ সাহায্য পেয়েছেন। তাতে লেখা আছে ঠিক এই ধরনের অপরাধ সে পূর্বেও করেছে এবং আরও অনেক প্রকার সন্দেহজনক ব্যাপার তার নামের সঙ্গে জড়িত আছে। ভবিষ্যতে পুলিশ যেন তার প্রতি বিশেষ দৃষ্টি রাখে। তিনি এ মন্তব্য প্রকাশ করতেও ছাড়েননি। বিশেষ সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়নি, তবে রমাকে সাক্ষ্য দিতে হয়েছিল। সে বলেছিল রমেশ বাড়ি ঢুকে আচার্য মশাইকে মারতে এসেছিল, তা সে জানে, কিন্তু ছুরি মেরেছিল কিনা জানে না। হাতে তার ছুরি ছিল কিনা তাও তার মনে নেই। কিন্তু এই কি সত্য? জেলার বিচারালয়ে হলফ করে রমা এই সত্য বলে আসলো, কিন্তু যে বিচারালয়ে হলফ করার প্রথা নেই সেখানে সে কি জবাব দেবে? তার অপেক্ষা কে জানবে রমেশ ছুরিও মারেনি। হাতে তার অস্ত্র থাকা তো দূরের কথা, একটা ঘাস পর্যন্ত ছিল না। কিন্তু সে আদালতে ও কথা তো কেউ জিজ্ঞাসা পর্যন্ত করবে না। সে কি স্মরণ করতে পারে এবং কি পারে না, কিন্তু এখনকার আদালতে সত্য বলবার যে তার একটুকুও পথ ছিল না। বেনি প্রভৃতির হাতে ধরা পল্লী সমাজ সত্য চায় না। সুতরাং সত্যের মূলে তাকে যে মিথ্যা অপবাদের গাঢ় কালি নিজের মুখময় মেখে এই সমাজের বাইরে এসে দাঁড়াতে হবে। এ কথা সে যে নিঃসংশয়ে জানত। তাছাড়া এত বড় গুরুদণ্ডের কথা রমা স্বপ্নেও কল্পনা করেনি। বড়জোর 200-100 জরিমানা হবে তাই সে জানত। বরঞ্চ বারবার সতর্ক করা সত্ত্বেও রমেশ যখন তার কাজ ছেড়ে কোনো মতেই পালাতে স্বীকার করেনি, তখন রাগ করে রমা মনে মনে এই কামনাও করেছিল, হোক জরিমানা, একবার শিক্ষা হয়েই যাক। কিন্তু সে শিক্ষা যে এমন করে হবে, রমেশের রোগক্লিষ্ট পাণ্ডু মুখের দিকে চেয়ে বিচারকের দয়া হবে না। একবারের 6 মাস সশ্রম কারাবাসের হুকুম করে দেবে তা সে ভাবেনি। সেই সময় রমা নিজেই রমেশের দিকে চেয়ে দেখতে পারেনি। পরের মুখে শুনেছিল রমেশ একদৃষ্টে তারই মুখের দিকে চেয়েছিল এবং কিছুতেই তাকে জেরা করতে দেয়নি, এবং জেরের হুকুম হয়ে গেলে গোপাল সরকারের প্রার্থনায় উত্তরে মাথা নাড়িয়ে বলেছিল,
না, ম্যাজিস্ট্রেট আমাকে সারা জীবন কারারুদ্ধ করবার হুকুম দিলেও আমি আপিল করে খালাস পেতে চাইনি। বোধ করি জেলের চেয়ে অনেক ভালো। ভালোই তো। তাদের চিরানুগত ভৈরব আচার্য মিথ্যা নালিশ করে যখন তার ঋণ শোধ করল এবং রমা সাক্ষ্য মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করতে পারল না তার হাতে ছুরি ছিল কিনা, তখন আপিল করে মুক্তি চাইবে সে কিসের জন্য? তার সেই দুর্জয় অভিমান বিরাট পাষাণ খণ্ডের মতো রমার বুকের ওপর চেপে বসে আছে। কোথাও তাকে সে নাড়িয়ে রাখবার স্থান পাচ্ছে না। সে কি গরুভার? সে মিথ্যা বলে আসেনি। সে কৈফিয়ত তার অন্তর্জামিত কোনো মতেই মঞ্জুর করল না। মিথ্যে বলেনি বটে, কিন্তু সত্য প্রকাশ করেনি। সত্য গোপনের অপরাধ যে এত বড়, সে যে এমন করে তাকে অরহ দগ্ধ করে ফেলবে, এ যদি সে একবারও জানতে পারত। রয়ে রয়ে তার কেবলই মনে পড়ে ভৈরবের যে অপরাধে রমেশ আত্মহারা হয়েছিল, সে অপরাধ কত বড়, অথচ তার একটিমাত্র কথায় সে সমস্ত মার্জনা করে বিরক্তি না করে চলে গিয়েছিল। তার ইচ্ছাকে এমন করে শিরোধার্য আজকাল একটা সত্যের সে যেন দেখা পেয়েছিল। যে সমাজের ভয়ে সে এত বড় গৃহীত কর্ম করে বসল, সে সমাজ কোথায়? বেনি প্রভৃতি কয়েকজন সমাজপতির স্বার্থ ক্রূর হিংসার বাইরে কোথাও কি তার কোনো অস্তিত্ব আছে? গোবিন্দের এক বিধবা ভাতৃবধূর কথা কে না জানে? বেনির সঙ্গে তার সংস্রব্যের কথা গ্রামের মধ্যে কারো অজানা নেই, অথচ সমাজের আশ্রয়ে সে নিষ্কণ্টকে বসে আছে এবং সেই বেনি সমাজপতি। তারই সামাজিক শৃঙ্খল সর্বাঙ্গে শতপাকে জড়িয়ে রাখাই চরম সার্থকতা। কিন্তু যে ভৈরব এত অনর্থের মূল, রমা নিজের দিকে চেয়ে তার উপরেও আর রাগ করতে পারল না। মেয়ে তার 12 বছরের হয়েছে, অতি শীঘ্রই বিয়ে দিতে না পারলে এক ঘরে হতে হবে এবং বাড়ি শুদ্ধ লোকের জাত যাবে। এই প্রমাদের আশঙ্কা মাত্রেই তো প্রত্যেক হিন্দুর হাত পা পেটের ভিতর ঢুকে যায়। সে নিজে তার এত সুবিধা থাকা সত্ত্বেও যে সমাজে ভয় কাটাতে পারেনি, গরিব ভৈরব কাটাতে পারবে কি করে? বেনির বিরুদ্ধতা করা তার পক্ষে কি ভয়ানক মারাত্মক ব্যাপার, এ কথা তো কোনো মতেই সে অস্বীকার করতে পারে না। বুড়ো সনাতন হাজরা বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছিল। গোবিন্দ দেখতে পেয়ে ডাকাডাকি অনুনয় বিনয় শেষকালে একরকম জোর করে ধরে এনে বেনি বাবুর সামনে হাজির করল। বেনি গরম হয়ে বলল, এত দেমা কবে থেকে হলো রে সনাতন তোর? বলি তোর ঘাড়ে কি আজকাল আর একটা করে মাথা গজিয়েছে নাকি? দুটো করে মাথা কার থাকে বাবু? আপনাদের থাকে না তো আমাদের মতো গরিবের? কি বললি রে? বলে হাঁক দিয়ে বেনি ক্রোধে নির্বাক হয়ে গেল। এরই সর্বস্ব যেদিন বেনির হাতে বাঁধা ছিল, তখন সনাতন দুবেলা এসে তার পায়ের ধারে এসে থাকত। আজ তারই মুখে এই কথা। তোদের বুকের পাটা শুধু দেখছি আমরা, মায়ের প্রসাদ পেতেও কেউ তোরা এলিনি? বল কেন, কেন করলি? আর বুকের পাঠা যা করবার সে তো আপনারা করেছেন, সে যাক, কিন্তু মায়ের প্রসাদই বলুন আর যাই বলুন, কোনো কর্তব্যকেই আর বামুন বাড়িতে পাত পাততে পাবে না। এত পাপ যে মা বসুমতী কেমন করে সইছেন, তাই আমরা কেবল বলা বলি করি। বলে একটা নিঃশ্বাস ফেলে সনাতন রমার দিকে চেয়ে বলল, একটু সাবধানে থেকো দিদি ঠাকুরন। বীরপুরের মুসলমান ছোড়ারা এবার খেপে রয়েছে। এই ছোটবাবু ফিরে এলে যে কি কাণ্ড হবে তা মা দুর্গাই জানেন। মা দুর্গা, এর মধ্যেই 2-3 বার তারা বড়বাবুর বাড়ির চারপাশে ঘুরে ফিরে গেছে,
সামনে পাইনি তাই রক্ষে। বলে সে বেনির দিকে চাইল। চোখের নিমেষে বেনির ক্রুদ্ধ মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেল। ঠাকুরের সম্মুখে মিথ্যে কথা বলছি না বড়বাবু, একটু সামলে সামলে ভাগবেন, ঠিক আছে? রাত বিরেতে বার হবে না। এই কে কোথায় ওত পেতে আছে বলা যায় না তো। বেনি কি একটা বলতে গেল, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। তার মতো ভীত লোক বোধ করি সংসারে ছিল না। এতক্ষণে রমা কথা বলল, সনাতন, ছোটবাবুর জন্যই বুঝি তোমাদের সব এত রাগ? মিথ্যে বলে আর নরকে কেন যাব দিদি ঠাকুরন? তাই বটে, মুসলমানদের রাগটাই হলো সব থেকে বেশি। তারা ছোট বাবুকে হিন্দুদের পয়গম্বর মনে করে। তারা সাক্ষী দেখুন আপনারা। জাফর আলী আঙুল দিয়ে যার জল গলে না, সে ছোট বাবুর জেলের দিন তাদের স্কুলের জন্য একটি 1000 টাকা দান করেছে। শুনে মসজিদে তার নাম করে নাকি নেমাজ পড়া হয়। রমার শুষ্ক ম্লান মুখখানি অব্যক্ত আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। তোকে একবার দারোগার কাছে গিয়ে বলতে হবে রে সনাতন। আরে শোন, তুই যা চাইবি তোকে তাই দেব। 2 বিঘে জমি ছাড়িয়ে নিতে চাস তো? আরে তাই পাবি। ঠাকুরের সামনে দাঁড়িয়ে দিব্যি করছি সনাতন, বামুনের কথাটা রাখ। আর কটা দিন বাঁচবো বড় বাবু? লোভে পড়ে যদি এ কাজ করি, বললে আমাকে তোলা চলে যাক, পা দিয়ে কেউ ছোঁবে না। সেদিন আর নেই বড় বাবু, সেদিন কাল আর নেই। ছোটবাবু সব উল্টে দিয়ে গেছেন। বামুনের কথা রাখবি নে? না না, বললে তুমি রাগ করবে গাঙ্গুলি মশাই, কিন্তু সেদিন পীরপুরের নতুন স্কুল ঘরে ছোটবাবু বলেছিলেন, গলায় গাছ কতক সুতো ঝোলানো থাকলে বামুন হয় না। আমি তো আর আজকের নয় ঠাকুর, সব জানি। যা করে বেড়াও সে কি বামুনের কাজ তুমি বলো তো? তোমাকে জিজ্ঞাসা করি দিদি ঠাকুরন, তুমি বলো তো। বিশেষ করে ছোড়াদের দল ছোটবাবুর জেল হওয়া থেকে এই 2 গাঁয়ের যত ছোকরা সন্ধ্যের পর সবাই গিয়ে জুটে জাফর আলীর বাড়িতে। তারা তো চারিদিকে স্পষ্ট বলে বেরিয়েছে, জমিদার তো ছোটবাবু, আর তো সব চোর ডাকাত। তাছাড়া খাজনা দিয়ে বাস করব, ভয় কাউকে করব না। আর বামুনের মতো থাকে তো বামুন, না থাকে আমরাও যা তারাও তাই। সনাতন, আমার ওপরেই তাদের এত রাগ কেন বলতে পারিস? রাগ করো না বড় বাবু, কিন্তু আপনি যে সকল নষ্টের গোড়া তা তাদের জানতে বাকি নেই। তাহলে জাফরের বাড়িতেই আড্ডা বল, সেখানে তারা কি করে বলতে পারিস? কি করে জানিনি, কিন্তু ভালো চাও তো সে মতলব করো না ঠাকুর। তারা হিন্দু মুসলমান ভাই সম্পর্ক পাতিয়েছে, এক মন এক প্রাণ। ছোটবাবুর জেল হওয়া থেকে সব রাগে বারুদ হয়ে গেছে। তার মধ্যে গিয়ে চকমকি ঠুকে আগুন জ্বালাতে যাও না ঠাকুর। সনাতন চলে গেল। বেশ কিছুক্ষণ কেউ কথা বলল না। রমা উঠে যাওয়ার উপক্রম করতেই বেনি বলে উঠল, ব্যাপার শুনলে রমা? রমা হাসলো, কিন্তু কোনো কথা বলল না। হাসি দেখে বেনির গা জ্বলে গেল। শালা ভৈরবের জন্যই এত কাণ্ড।
আর তোমাকেও বলি হারি, তুমি যদি নাই বা যাবে সেখানে, নাই বা তাকে ছাড়িয়ে দেবে, তাহলে এসব এত কিছু হতোই না। কিন্তু এখন হাসবেই রমা, মেয়ে মানুষ তো বাড়ির বাইরে বার হতে হয় না। কিন্তু আমাদের আর উপায় কি বলো তো? সত্যি যদি একদিন আমার মাথাটা ফাটিয়ে দেয়, মেয়ে মানুষের সঙ্গে কাজ করতে গেলেই এই দশা হয়। বলে বেনি ভয়ে ক্রোধে জ্বালায় মুখখানা কি একরকম করে বসে রইল। রমা স্তম্ভিত হয়ে গেল। বেনিকে সে ভালো মতো চিনত। এত বড় নির্লজ্জ অভিযোগ সে তার কাছেও প্রত্যাশা করতে পারে না। কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে অন্যদিকে চলে গেল। বেনি তখন হাঁকডাক করে গোটা 2 আলো এবং 5-6 জন লোক সঙ্গে করে আশেপাশে সতর্ক দৃষ্টি রেখে ত্রস্ত ভীত পদে প্রস্থান করল। বিশেষরে ঘরে ঢুকে অশ্রুভরা রোদনের কণ্ঠে প্রশ্ন করলেন, আজ কেমন আছিস মা রমা? আজ ভালো আছি জ্যাঠাইমা। বিশেষরী তার শিয়রে এসে বসলেন এবং মাথায় মুখে হাত বুলাতে লাগলেন। আজ 3 মাস কাল রমা শয্যাগত। বুক জুড়ে কাশি এবং ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন। গ্রামের প্রাচীন কবিরাজ প্রাণপণে এর বৃথা চিকিৎসা করে মরছেন। সে বুড়ো তো জানে না কিসের অবিশ্রাম আক্রমণে তার সমস্ত স্নায়ুশিরা পুড়ে খাক হয়ে যাচ্ছে। শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। রমাকে তিনি কন্যার মতনই স্নেহ করেন, সেখানে কোনো ফাঁকি ছিল না। তাই সে অত্যন্ত স্নেহ হয়ে রমার সম্বন্ধে তার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করে দিয়েছিল। অপরের যখন ভুল বুঝে ভুল স্বীকার করে ভুল ব্যবস্থা করতে লাগলো, তার তখন বুক ফেটে যাচ্ছিল। রমা, আমি তো তোর মায়ের মতো রমা। মতো কেন জ্যাঠাইমা? তুমি তো আমার মা। তবে তবে সত্যি করে বল দেখি মা, তোর কি হয়েছে? অসুখ করেছে জ্যাঠাইমা। সে তো এই 2টো চামড়ার চোখেই দেখতে পাই মা। যা এতে ধরা যায় না তেমন যদি কিছু থাকে, এ সময় মায়ের কাছে লুকোস নে রমা। লুকোলে তো অসুখ সারবে না মা। বর্দা এখন কেমন আছে জ্যাঠাইমা? ভালো আছে। মাথায় ঘা সারতে এখনো বিলম্ব হবে বটে, কিন্তু 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। দুঃখ করো না মা, এই তার প্রয়োজন ছিল, এতে তার ভালোই হবে। ভাবছো মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? কিন্তু কিন্তু তোমাকে সত্যি বলছি মা, এতে আমি ব্যথা বেশি পেয়েছি কি আনন্দ বেশি পেয়েছি তা আমি বলতে পারিনি। কেননা আমি জানি, যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে, তাহলে সংসার ছাড়খাড় হয়ে যায়। তাই তাই কেবলই মনে হয় রমা, এই কলুর ছেলে বেনির যে মঙ্গল করে দিয়ে গেল, পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুই ও সে ভালো করতে পারতো না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না, তাকে আগুনে পোড়াতে হয় মা। বাড়িতে তখন কেউ কি ছিল না? থাকবে না কেন, সবাই ছিল, কিন্তু সে তো খামোকা মেরে বসেনি। নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল। তার নিজের রাগ একটু কম ছিল না মা। তাই তার বাঁকের একঘায়ে বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, তখন চুপ করে দাঁড়িয়ে রইল, আর আঘাত করল না। তাছাড়া সে বলে গেছে, এরপরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক আর না ফিরুক, এই মারই তার শেষ মার নয়। তার মানে আরো লোক পিছনে আছে?
কিন্তু আমাদের দেশে ছোট লোকেদের এত সাহস তো কোনোদিনও ছিল না জ্যাঠাইমা। সে কি তুই নিজে জানিস নে মা? কে দেশের এই ছোট লোকদের ভুক এমন করে ভরে দিয়ে গেছে? আগুন জ্বলে উঠে শুধু শুধু নেবে না রমা, তাকে জোর করে নিবালেও সে আশেপাশের জিনিস তাতিয়ে দিয়ে যায়। সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেখানে খুশি সেখানে থাক। বেনির কথা মনে করে কোনো দিন আমি আর দীর্ঘশ্বাস ফেলব না। এক সন্তান যে কি সে শুধু মাই জানে। বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল, তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারবো না। কিন্তু কিন্তু তবু আমি কারুকে একটা অভিসম্পাদ বা কোনো লোককে আমি দোষ দিতে পর্যন্ত পারিনি। এই কথা তো আমি ভুলতে পারিনি মা, যে এক সন্তান বলে ধর্মের শাসন তো মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না। তোমার সঙ্গে তর্ক করছি না জ্যাঠাইমা, কিন্তু এই যদি হয় তবে রমেশদা কোন পাপে এ দুঃখ ভোগ করবেন? আমরা যা করে তাকে জেলে পুরে দিয়ে এসেছি সে তো আর কারোর কাছেই চাপানি। না মা, তা নেই বলে বেনি আজ হাসপাতালে। আর তোমার কে জানিস মা, কোনো কাজই কোনোদিন শুধু শুধু শূন্যে মিলিয়ে যায় না। তার শক্তি কোথাও না কোথাও গিয়ে কাজ করে, কিন্তু কিন্তু কি করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্যন্ত এই সমস্যার মীমাংসা হতে পারল না। কেন একজনের পাপে আর একজন প্রায়শ্চিত্ত করবে? কিন্তু কিন্তু করতে হয় যে রমা, তাতে তো লেশমাত্র সন্দেহ নাই। এর থেকে আমারও চোখ ফুটছে রমা। ভালো করব বললে ভালো করা যায় না। গোড়ার অনেকগুলো ছোট বড় সেরে উত্তীর্ণ হবার ধৈর্য থাকা চাই। একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল, জ্যাঠাইমা আমার কাজ নেই এদের ভালো করে, আমি যেখান থেকে চলে এসেছি সেখানেই চলে যাই। তখন আমি বাধা দিয়ে বলেছিলাম, না রমেশ, কাজ যদি শুরু করেছিস বাবা, তবে ছেড়ে দিয়ে পালাস নে। আমার কথা সে কখনো ঠেলতে পারে না, তাই যেদিন তার জেলের হুকুম শুনতে পেলাম সেদিন মনে হলো ঠিক যেন আমি তাকে ধরিয়ে বেঁধে এই শাস্তি দিলাম। কিন্তু তারপরে বেনিকে যেদিন হাসপাতালে নিয়ে গেল সেদিন প্রথম টের পেলাম, না তারও জেল খাটবার প্রয়োজন ছিল। তাছাড়া তো জানিনি মা, বাইরে থেকে ছুটে এসে ভালো করতে যাওয়ার বিড়ম্বনা এত, সে কাজ এমন কঠিন। আগে যে মিলতে হয় সকলের সঙ্গে ভালো মন্দিতে এক না হতে পারলে যে কিছুতেই ভালো করা যায় না, সে কথা তো মনে ভাবিনি। প্রথম থেকে সে তার শিক্ষা সংস্কার মস্ত জোর মস্ত প্রাণ নিয়ে এতই উঁচুতে দাঁড়ালো যে শেষ পর্যন্ত কেউ তার নাগালি পেলে না। কিন্তু সে তো আমার চোখে পড়ল না মা। আমি তাকে যেতেও দিলাম না, আর রাখতেও পারলাম না। না রমা, অনুতাপ আমি সেজন্য করি নে, কিন্তু তুইও শুনে রাগ করিস নে মা। এইবার তাকে তোরা নাবিয়ে এনে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলি, তাতে তোদের অধর্ম যত বড়ই হোক, সে কিন্তু ফিরে এসে এবার যে ঠিক সত্যটির দেখা পাবে, এই কথা আমি বড় গলা করেই বলে যাচ্ছি। কিন্তু এতে তিনি কেন নেমে যাবেন জ্যাঠাইমা? আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যতনাই তাকে ভোগ করতে হোক, আমাদের দুষ্কৃতি
আমাদেরই নরকের অন্ধকূপে ঠেলে দেবে, তাকে স্পর্শ করবে কেন? করবে বই কি মা, নইলে নইলে পাপ আর এত ভয়ঙ্কর কেন? উপকারের প্রত্যুপকার কেউ যদি নাই করে, এমনকি এমনকি উল্টে অপকারই করে, তাতেই বা কি এসে যায় মা? যদি না তার কৃতজ্ঞতায় দাতাকে নাবিয়ে না আনে। তুই বলছিস মা, কিন্তু কিন্তু তোদের কুয়াপুর রমেশকে কি আর তেমনটি পাবে? সে সে ফিরে এলে তোরা স্পষ্ট দেখতে পাবি সে যে হাত দিয়ে দান করে বেড়াতো, ভৈরব তার সেই ডান হাতটাই মুচড়ে ভেঙে দিয়েছে। কিন্তু কে জানে, হয়তো ভালোই হয়েছে। তার বলিষ্ঠ সমগ্র হাতের পর্যাপ্ত দান গ্রহণ করবার শক্তি যখন গ্রামের লোকে ছিল না, তখন এই ভাঙা হাতটাই বোধ করি এবার তার সত্যিকারের কাজে লাগবে। আচ্ছা জ্যাঠাইমা, মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে দণ্ডভোগ করানোর শাস্তি কি? কিন্তু তোমার তো হাত ছিল না মা। মেয়ে মানুষের এত বড় কলঙ্কের ভয় দেখিয়ে যে কাপুরুষেরা তোমার উপরই অত্যাচার করেছে, সমস্তই গুরুদণ্ডই তাদের। তোমাকে তো এর একটি কিছু বইতে হবে না মা। কিন্তু তারা যে তার শত্রু, তারা বলেন শত্রুকে যেমন করে হোক নিপাত করতে দোষ নেই। কিন্তু আমার তো সে কৈফিয়ত নেই জ্যাঠাইমা। তোমারই বা কেন নেই মা? প্রশ্ন করেই তার চোখে একটা বিদ্যুৎ খেলে গেল। যে সংশয় মুখ ঢেকে একদিন তার মনের মধ্যে অকারণে আনাগোনা করে বেড়াতো, সে যেন তার মুখোশ ফেলে দিয়ে একেবারে সোজা হয়ে মুখোমুখি দাঁড়ালো। আজ তাকে চিনতে পেরে ক্ষণকালের জন্যে বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন। রমার হৃদয়ের ব্যথা আর তার অগোচর রইল না। রমার চোখ বুজেছিল, বিশ্বেশ্বরীর মুখের ভাব দেখতে পেল না। ডাকল, জ্যাঠাইমা, একটা কথা আজ তোমার কাছে স্বীকার করবো জ্যাঠাইমা। পীরপুরের জফর আলীর বাড়িতে সন্ধ্যার পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশদের কথা মতো সৎ আলোচনাই করত। বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার একটা মতলব চলছিল। আমি তো লোক পাঠিয়ে তাদের সাবধান করে দিয়েছি, কারণ পুলিশ তো এই চায়, একবার তাদের পেলে তো আর রক্ষা থাকতো না। বলিস কি রে, নিজের গ্রামের মধ্যে পুলিশেরই উৎপাত বেনি মিছে করে ডেকে আনতে চেয়েছিল? আমার মনে হয় বর্দার এই শাস্তি তারই ফল। আমাকে মাফ করতে পারবে জ্যাঠাইমা? তার মা হয়ে যদি না আমি মাপ করতে পারি, কে পারবে রমা? আমি আশীর্বাদ করি মা, এর এর পুরস্কার ভগবান যেন তোমাকে দেন। আমার এই একটা সান্ত্বনা জ্যাঠাইমা, তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। যা তিনি চেয়েছিলেন, তার সেই দেশের চাষাভুষোরা একবার ঘুম ভেঙে উঠে বসেছে, তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি কি আমার অপরাধ ভুলতে পারবেন না জ্যাঠাইমা? শুধু একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি, তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। সেই জোরে আমি একটা দাবি তোমার কাছে রেখে যাব, আমি যখন আর থাকবো না, তখনও যদি তিনি আমাকে ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তুমি তাকে বলো জ্যাঠাইমা। যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, তত মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ তাকে দিয়েছি, তার চেয়ে অনেক বেশি দুঃখ আমি পেয়েছি। তোমার মুখের এই কথাটি হয়তো তিনি অবিশ্বাস করবেন না। চল মা, চল, আমরা আমরা কোনো তীর্থে গিয়ে থাকি, যেখানে যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললে ভগবানের মন্দিরে চূড়া চোখে পড়ে, সেখানেই যাই। আমি সব বুঝতে পেরেছি রমা। যদি যাবার দিন তোর এগিয়ে এসে থাকে মা, তবে বিষ বুকে পুড়ে জ্বলে পুড়ে সেখানে গেলে তো চলবে না। আমরা বামুনের মেয়ে, সেখানে যাবার দিনটিতে আমাদের তার মতোই হয়ে উপস্থিত হতে হবে। আমিও তেমন করেই যেতে চাই জ্যাঠাইমা।
কারাপ্রাচীরের বাইরে যে তার সমস্ত দুঃখ ভগবান এমন করে সার্থক করে দেওয়ার আয়োজন করে রেখেছিলেন, বোধ করি উন্মত্ত বিকারেও এটা রমেশের আশা করা সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম কারাবাসের পর মুক্তিলাভ করে সে জেলের বাইরে পা দিয়েই দেখল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাল মাথায় চাদর জড়িয়ে সর্বাগ্রে দণ্ডায়মান। তার পেছনে উভয় বিদ্যালয়ের মাস্টার পণ্ডিত ও ছাত্রদের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি সজোরে আলিঙ্গন করে কাঁদো কাঁদো গলায় বলল, রমেশ ভাই রে, নারীর টান যে এমন টান এবারটা টের পেয়েছি। যদু মুখুজ্জের মেয়ে যে আচার্যি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথাকে নিজে সে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলিস ভালো রমেশ, বাইরের এই 6টা মাস আমি যে 30-এর আগুনে জ্বলে পুড়ে গেছি রে, জ্বলে পুড়ে গেছি। রমেশ কি করবে কি বলবে ভেবে না পেয়ে হতবুদ্ধি হয়ে চেয়ে রইল। হেডমাস্টার পাড়ুই মশাই একেবারে ভুলণ্ঠিত হয়ে রমেশের পায়ের ধুলো মাথায় নিলেন। তার পেছনের দলটি তখন অগ্রসর হয়ে কেউ আশীর্বাদ, কেউ সেলাম, কেউ প্রণাম করবার ঘটায় সমস্ত পথটা যেন চষে ফেলতে লাগলো। বেনির কান্না আর বাঁধ মানল না। অশ্রু গদগদ কণ্ঠে বলল, দাদার ওপর অভিমান রাখিস নে ভাই, বাড়ি চল। মা কেঁদে কেঁদে দুচক্ষু অন্ধকার করবার জোগাড় করেছেন রে। ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। রমেশ বিনা বাক্য ব্যয়ে তাতে চড়ে বসল। বেনি সামনের আসনে স্থান গ্রহণ করে মাথায় চাদর খুলে ফেলল। ঘা শুকিয়ে গেলেও আঘাতের চিহ্ন উজ্জ্বল। বেনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডান হাত উল্টিয়ে বলল, কাকে আর দোষ দেবো রে ভাই, আমারই নিজের কর্মফল, আমারই পাপের শাস্তি। কিন্তু সে আর শুনে কি হবে রে। বলে মুখের ওপর গভীর বেদনার আভাস ফুটিয়ে চুপ করে রইল। তার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হয়ে গেল। সে মনে করল কিছু একটা হয়েছে, তাই সে কথা শোনার জন্য আর পীড়াপিড়ি করল না। কিন্তু বেনি যে জন্য এই ভূমিকাটি করল তা ফাঁস হয়ে গেছে দেখে সে নিজেই মনে মনে ছটপট করতে লাগলো। 2-3 মিনিট নিঃশব্দে কাটার পর সে আবার একটা নিঃশ্বাসের সঙ্গে রমেশের মনোযোগ আকর্ষণ করে ধীরে ধীরে বলল, আমার এই একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক আর মুখে আরেক করতে পারিনি। মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতে পারিনি বলেই কত শাস্তি যে ভোগ করতে হয়। কিন্তু তবু তো আমার চৈতন্য হলো না রে। রমেশ চুপ করে শুনছে দেখে বেনির কণ্ঠস্বর আরো মৃদু, আরো গম্ভীর করে বলতে লাগলো, আমাদের দোষের মধ্যে সেই দিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলেই ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি? জেল হয়েছে শুনলে মাঝে একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি, যাই করি, কিন্তু তবু তো সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকেও মারলি আর মাকেও মারলি, কিন্তু নির্দোষীর ভগবান আছেন। রমেশ, রমার সে উগ্রমূর্তি মনে হলে এখনো হৃদকম্প হয়। দাঁতে দাঁত ঘষে বললে, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি, পারলে ছেড়ে দিত বুঝি? মেয়ে মানুষের এত দর্প সহ্য হলো না রমেশ। আমিও রেগে বলে ফেললাম, আচ্ছা ফিরে আসুক সে, তারপরে এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিকমতো গ্রহণ করতে পারছিল না। কবে তার পিতা রমার পিতাকে জেলে দেওয়ার আয়োজন করেছিলেন তা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটি সে দেশে পা দিয়ে রমার মাসির মুখে শুনেছিল। তার মনে পড়ল। তখন পরের ঘটনা শোনার জন্য সে উৎকণ্ঠ হয়ে রইল। বেনি তা লক্ষ্য করল। খুন করা তার অভ্যাসে আছে তো। আকবর লিটালকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো আর চালাকি খাটেনি, বরঞ্চ তুমি উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখেছে তো এই খিঙ্গিরি। তারপরে কি আর মনে আছে রে ভাই?
কে কিসে করে আমাকে হাসপাতালে নিয়ে গেছিল, সেখানে কি হলো কি দেখলো কিছুই জানি না। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এ যাত্রায় যে রক্ষে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রমেশ? রমেশ একটি কথাও বলতে পারল না। কাঠের মূর্তির মতো শক্ত হয়ে বসে রইল। শুধু তার 10 আঙুল জোড়া বজ্র কঠিন মুঠোয় পরিণত হলো। তার মাথায় ক্রোধ ও ঘৃণার যে ভীষণ আগুন জ্বলতে লাগলো, তার পরিমাণ কেউ জানে না। বেনি যে কত মন্দ তা সে জানত। তার অসাধ্য কিছুই নেই এটাও তার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য, এমন অসংকোচে এরূপ অনর্গল উচ্চারণ করে যেতে পারে তা কল্পনা করবার মতো অভিজ্ঞতা তার ছিল না। তাই রমার সমস্ত অপরাধী তার সত্য মনে হলো। সে দেশে ফিরে এসে গ্রামময় যেন একটা উৎসব বেঁধে গেল। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাতে এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার ছড়াছড়ি পড়ে গেল যে কারাবাসের যেটুকু গ্লানি তার মধ্যে অবশিষ্ট ছিল, দেখতে দেখতে তা উবে গেল। তার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফিরে গিয়েছে তাতে কোনো সংশয় নেই। কিন্তু এই কয়টা মাসের মধ্যেই এত বড় পরিবর্তন কেমন করে সম্ভব হলো তা ভাবতে গিয়ে তার চোখে পড়ল বেনির প্রতিকূলতায় যে শক্তি পদে পদে প্রতিহত হয়ে কাজ করতে পারছিল না, অথচ সঞ্চিত হচ্ছিল, তাই এখন তার অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হচ্ছে। বেনিকে সে আজ আরও একটু ভালো করে চিনল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জেনেও সমস্ত গ্রামের লোক যে তার কত দূর বাধ্য তা আজ সে এমন দেখতে পেল যেটা সে কোনো দিন দেখতে পায়নি। এর বিরোধ থেকে পরিত্রাণ পেয়ে রমেশ মনে মনে হাঁপ ছেড়ে বাঁচল। শুধু তাই নয়, রমেশের উপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত। সে কথা একে একে সবাই তাকে জানিয়ে গিয়েছে। এদের সমবেত সহানুভূতি লাভ করে এবং বেনিকে সপক্ষে পেয়ে আনন্দ উৎসাহে হৃদয় তার বিস্ফারিত হয়ে উঠল। 6 মাস আগে যে সকল কাজ আরম্ভ করে তাকে ত্যাগ করে যেতে হয়েছিল, আবার পুনরুদ্যমে তাতে লেগে পড়বে সংকল্প করে রমেশ কিছুদিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢেলে দিয়ে সর্বত্র ছোট বড় সকল বাড়িতে সকলের কাছে সকলের বিষয়ের খোঁজ খবর নিয়ে সময় কাটাতে লাগলো। শুধু একটা বিষয় থেকে সে সর্বপ্রযত্নে নিজেকে আলাদা করে রেখেছিল, তার রমার প্রসঙ্গ। সে পীড়িত তা পথে শুনেছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হয়েছে তার কোনো সংবাদ গ্রহণ করতে সে যায়নি। তার সমস্ত সম্বন্ধ থেকে নিজেকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করে নিয়েছে, এটাই তার ধারণা। গ্রামে এসে মুখে মুখে শুনেছিল শুধু একা রমাই যে তার সমস্ত দুঃখের মূল, তা সবাই জানে। সুতরাং এখানে বেনি যে মিথ্যা কথা বলেনি তাতে আর কোনো সন্দেহ ছিল না। দিন 5-6 পরে বেনি এসে রমেশকে চেপে ধরল। পীরপুরের একটা বড় বিষয়ের অংশ বিভাগ নিয়ে বহুদিন থেকে রমার সঙ্গে তার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল। সেই সুযোগে সেটা হস্তগত করে নেওয়া তার উদ্দেশ্য। বেনি বাইরে যা বলুক, সে মনে মনে রমাকে ভয় করত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করতে পারবে না, উপরন্তু তাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলতে পারবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করবার এমন অবসর আর মিলবে না বলে সে একেবারে জেদ ধরে বসল। রমেশ আশ্চর্য হয়ে অস্বীকার করতেই বেনি বহু প্রকারে যুক্তি প্রয়োগ করে শেষে বলল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে বেয়াত করেছে যে? তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখী বা কোন কম ছিল ভাই? কথাটা সত্য। রমেশ অস্বীকার করতে পারল না, তবু কেন যে তার মন কিছুতেই তার বিপক্ষতা করতে চাইল না। বেনির সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িত অবস্থা মনে করতেই তার সমস্ত বিরুদ্ধ শক্তি সংকুচিত হয়ে বিন্দুবৎ হয়ে গেল। তার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজে পেল না। রমেশ চুপ করে রইল। বেনি কাজ হয়েছে জানলে ধৈর্য ধরতে জানে। সে তখনকার মতো আর পীড়াপিড়ি না করে চলে গেল।
এবার আরেকটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করছিল। বিশেশ্বরীর কোনোদিনই সংসারে যে বিশেষ আসক্তি ছিল না তা সে পূর্বেও জানত, কিন্তু এবার ফিরে এসে সে অনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হয়েছে বলে তার মনে হয়েছিল। কারাগার থেকে অব্যাহতি লাভ করে বেনির সঙ্গে যেদিন সে গৃহে প্রবেশ করেছিল সেদিন বিশেশ্বরী আনন্দ প্রকাশ করেছিলেন, সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করেছিলেন। তথাপি কি যেন একটা তাতে ছিল যাতে সে ব্যথাই পেয়েছিল। আজ হঠাৎ কথায় কথায় শুনল বিশেশ্বরী কাশিবার সংকল্প করে যাত্রা করছেন, আর ফিরবেন না। শুনে সে চমকে গেল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তার সঙ্গে সাক্ষাৎ হয়নি, কিন্তু যেদিন হয়েছিল সেদিন তিনি কোনো কথাই বললেন না। যদিও সে জানত তিনি নিজে থেকে আপনার বা পরের কথা আলোচনা করতে কোনোদিনই ভালোবাসেন না, কিন্তু আজকের সংবাদটার সঙ্গে সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলে ধরেই তার এই একান্ত বৈরাগ্যের অর্থ দেখতে পেল। আর তার লেশমাত্র সংশয় রইল না জ্যাঠাইমা সত্যিই বিদায় নিচ্ছেন। এই যে কি তার অবিদ্যমানতা, যে কি অভাব মনে করতেই তার 2 চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠল। আর মুহূর্ত বিলম্ব না করে সে এ বাড়িতে এসে উপস্থিত হলো। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকতে গিয়ে দাসী জানালো, বাবু তিনি মুকুজ্জ বাড়িতে গেছেন। এমন সময় যে? মার আবার সময় অসময়, তাছাড়া আজ তাদের ছোটবাবুর পৈতে কিনা। যতীনের উপনয়ন? কই, এই কথা তো কেউ জানে না। তারা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না। রমা দিদিকে কর্তারা সব এক ঘরে করে রেখেছেন কিনা। রমেশের বিস্ময়ের আর অবধি রইল না। সে একটুখানি চুপ করে থেকে কারণ জিজ্ঞাসা করতেই দাসী সলজ্জে ঘাটটা ফিরিয়ে বলল, কি জানি ছোটবাবু, রমা দিদির কি সব বিচ্ছিরি অখ্যাতি পেয়েছে কিনা। আমরা গরিব দুঃখী মানুষ, সেসব জানি না ছোটবাবু। কিছুক্ষণ চুপ করে থেকে রমেশ ঘরে ফিরে আসলো। এই যে বেনির প্রতিশোধ তা জিজ্ঞাসা না করেও সে বুঝল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করে সে কোন বিশেষ কার্যধারায় রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়ে দিচ্ছে এই সকল ঠিকমতো অনুমান করাও তার দ্বারা সম্ভবপর ছিল না। সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটল। আদালতের বিচার উপেক্ষা করে কৈলাস, নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুদ সঙ্গে নিয়ে রমেশের শরণাপন্ন হল। রমেশ অকৃত্রিম বিষয়ের সঙ্গে প্রশ্ন করল, আমার বিচার তোমরা মানবে কেন বাবু? মানব না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যা বুদ্ধি তো কম নয়। হাকিম হুজুর যা কিছু হন, আপনারা 5 জন ভদ্রলোকেই তো হয়ে থাকেন। কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে। তখন মানব না বললে তো চলবে না। কথা শুনে রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হয়ে উঠল। কৈলাস বলল, আপনাকে আমরা 2 জন 2 কথা বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আদালতে সেটি হবে না। তাছাড়া গাঁটের করি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে কোনো সুবিধা হয় না বাবু। এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হয়ে আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব। ভগবান সুবুদ্ধি দিলেন। আমরা 2 জন তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণে এই শরণ নিয়েছি বাবু। একটা ছোট নালা নিয়ে উভয়ের বিবাদ। দলিলপত্র সামান্য যা কিছু ছিল রমেশের হাত দিয়ে কাল সকালে আসবে বলে দুজনেই লোকজন নিয়ে প্রস্থান করবার পর রমেশ স্থির হয়ে বসে রইল। এটা তার কল্পনার অতীত। সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁই দেয়নি। তার মীমাংসা এরা পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে এরা সরকারি আদালতের বাইরে বিবাদ নিষ্পত্তি করবার অভিপ্রায়ে পথ থেকে ফিরে তার কাছে উপস্থিত হয়েছে, এটা তার বুক ভরিয়ে আনন্দ স্রোত ছুটিয়ে দিল। যদিও বেশি কিছু নয়, সামান্য 2 জন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরেই তার
চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশ কুসুম ফুটে উঠতে লাগলো। তার এই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কি না করতে পারবে তার কোথাও কোনো হিসাব নিকাশ কুলকিনারা রইল না। বাইরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়ে যাচ্ছিল। সেদিকে চেয়ে হঠাৎ তার রমাকে মনে পড়ল। অন্য কোনো দিন হলে সঙ্গে সঙ্গে তার সর্বাঙ্গ জ্বালা করে উঠত, কিন্তু আজ জ্বালা করে তো দূরের কথা, কোথাও সে এক বিন্দু উত্তাপের অস্তিত্ব অনুভব করল না। মনে মনে একটু হেসে তাকে উদ্দেশ্য করে সে বলল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুলবেন, তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এ যদি তুমি জানতে রমা, বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না। আমি রাধা ছোটবাবু, রমা দিদি একবার আপনাকে দেখা দিতে বলেছেন। একবার দয়া করে যদি ছোটবাবু। কোথায় তিনি? ঘরে শুয়ে আছেন, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই এখন যদি একবার। আচ্ছা চলো যাই। ডাকতে পাঠিয়ে দিয়ে রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়েছিল। দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকে একটা চৌকি টেনে নিয়ে বসতেই সে শুধুমাত্র যেন মনের জোরেই নিজেকে টেনে এনে রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করল। ঘরের এক কোণে মিটমিট করে একটা প্রদীপ জ্বলছিল। তারই মৃদু আলোয় রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখতে পেল তাতে তার শারীরিক অবস্থার কিছু জানতে পারল না। এইমাত্র পথে আসতে আসতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করেছিল, রমার সামনে বসে তার আগাগোড়ায় বেঠিক হয়ে গেল। একটুখানি চুপ করে থেকে সে কোমল স্বরে জিজ্ঞাসা করল, এখন কেমন আছো রানী? আমাকে আপনি রমা বলেই ডাকবেন। বেশ, তাই শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম। নইলে নাম যাই হোক সে ধরে ডাকবার আমার কোনো ইচ্ছে নেই, আবশ্যকও হবে না। এখন আমি ভালো আছি। আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন, কিন্তু না, হয়নি। তোমার কোনো কাজে আশ্চর্য হওয়ার দিন আমার কেটে গেছে, কিন্তু ডেকে পাঠিয়েছ কেন? রমেশদা, আজ দুটি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি। আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি, কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে আর আমার এই শেষ অনুরোধও অস্বীকার করবে না। কি তোমার অনুরোধ? যে বিষয়টা বরদা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের, অর্থাৎ আমার 15 আনা, তোমাদের 1 আনা। সেইটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই। তোমার ভয় নেই? আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনও করব না। আর যদি দান করতেই চাও তার জন্য অনেক লোক আছে, আমি দান গ্রহণ করিনি। আমি জানি রমেশদা, তুমি চুরি করতে সাহায্য করবে না, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি, কিন্তু তা তো নয়, দোষ করলে শাস্তি হয়। আর তোমার দ্বিতীয় অনুরোধ? আমি যতীনকে তোমার হাতে দিয়ে গেলাম, আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না রমেশদা। আমি নিশ্চয়ই জানি আর যা কঠিন বলে মনে হচ্ছে তাই একদিন সোজা হয়ে যাবে। কোথায় যাবে কাল? জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবেন সেখানেই যাব। কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনেছি। আমিও না, আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। কেন যে তোমার সমস্ত কথায় লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো, কিন্তু আমিও কায় মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তকরণে ক্ষমা করতে পারি। তোমাকে ক্ষমা করতে না পারার যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামী জানেন। রমার 2 চোখ বেয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো, কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তা দেখতে পেল না। রমা নিঃশব্দে দূর থেকে তাকে আর একবার প্রণাম করলো এবং পরক্ষণেই রমেশ ঘর থেকে বার হয়ে গেল। পথে চলতে চলতে তার মনে হলো তার ভবিষ্যৎ, তার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে এই জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হয়ে গেছে। পরদিন সকালবেলায় রমেশ এই বাড়িতে এসে যখন উপস্থিত হলো তখন বিশ্বেশ্বরী যাত্রা করে পালকিতে প্রবেশ করেছেন।
রমেশ দ্বারের কাছে মুখ নিয়ে অশ্রু ব্যাকুল কণ্ঠে বলল, কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা? বিশেশ্বরী ডান হাত বাড়িয়ে রমেশের মাথায় হাত রেখে বললেন, এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে। সে হলে তো কোনো মতেই মুক্তি পাবো না। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা, পাছে পরকালটাও এমন জ্বলে পুড়ে মরি। আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ। রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? সংসারে তার যে স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচে নিয়ে যাচ্ছে। সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নে, কিন্তু যদি বাঁচে, সারা জীবন ধরে কি অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব। কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলেন? এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তারই না? না, এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা? ওরে রমেশ, তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই। কিন্তু তোর উপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিস নে। যাবার সময় আমি কারোর বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি বাবা। শুধু শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নে, যে যে তার থেকে বড় মঙ্গলকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই। কিন্তু জ্যাঠাইমা, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ। তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল। কিন্তু এই অভিযোগের এখানে যেন সমাপ্তি হয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, সমস্ত হিংসা বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনি প্রবল হয়ে বয়ে যেতে পারে। এই তোর ওপর তার শেষ অনুরোধ। এই জন্যই সে মুখ বুঝে সমস্ত সহ্য করে গেছে বাবা। প্রাণ দিতে বসেছে রে রমেশ, তবু কথা কয়নি। তাকে বলো জ্যাঠাইমা, তাই হবে, তাই হবে জ্যাঠাইমা। শুনছিলেন পল্লী সমাজের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।